তাহলে হাসিনা যেটা মানুষকে মারছিল, আল্লাহ হাসিনার বিদ্যুৎ দিয়ে আল্লাহ মারছিল মানুষগুলোকে। যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এত দুর্বল, এদের ইসলাম বিদ্বেষের বয়ানটাও আর কত শক্তিশালী হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বক্তব্য আপনি শুনে তাকে ইসলাম বিদ্বেষী হিসেবে টার্গেট করতেছেন। এই বয়ানটা কিন্তু আপনার বোনেরও, কিন্তু এটা আপনার ভাইয়েরও। আমি আজকে হিম্মত করে আল্লাহর ভরসা করে বলতে চাই, শাহরিয়ার কবিরের চূড়ান্ত পানিশমেন্ট হতে হবে। 2013 সালে আমরা একটা লড়াই করছিলাম, সবাই মনে করছে এই লড়াইটা একটা রাজনৈতিক লড়াই। মঞ্চে আহ্বান করছি শাইখ হারুন রেজাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। সুম্মা আম্মা বা'দু ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা قد بدت البغضاء من أفواههم ما تخفي صدورهم أكبر وقال تعالى ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। প্রিয় উপস্থিতি এবং আজকের আমার বিদ্বান ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ একটি সমৃদ্ধ আয়োজন। আমরা সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে তৌহিদের একটি আধ্যাত্মিক এবং স্মার্ট আয়োজনে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এবং সাথে সাথে আমি কৃতজ্ঞ আমার ভাই সিয়ান প্রকাশনার সম্মানিত জনাব আহমদ রফিক সাহেব। তিনি 1000 এ পর্যন্ত আমার জানা মতে 3টি সেমিনার আমাদেরকে উপহার দিয়েছেন। এসব সেমিনারের বয়ান এবং নেগেটিভ দেখলে বোঝা যায় যে আগামী বাংলাদেশের বিনির্মাণের সত্যিকার কারিগর কারা হতে পারেন। আগামী বাংলাদেশের বিনির্মাণের জন্য কোনো আর্টিফিশিয়াল কারিগরের কাছে কিছু প্রত্যাশা করে লাভ নেই। আমাদেরকে এমন বয়ান লাগবে যে বয়ানকে ধরে একটা সাস্টেইন বিজয়ের দিকে আমরা যাব। বিগত দিনে যেটা হয়েছে এটা আমরা শঙ্কিত, বরং আমরা ভীত সন্ত্রস্ত যে এটা সত্যিকার একটা টেকসই কোনো বিজয় এই জাতিকে উপহার দিতে পারবে কিনা। বরং অতীতের আলামত, অতীত ইতিহাস আমাদেরকে এই কথাই বলে, এই জাতি বারবার বিজয়ী হয়েছে, এই জাতি বারবার প্রতারিত এবং পরাজিত হয়েছে। ওই জায়গা থেকে আজকে আমরা এখানে বসেছি। আমরা আজকে এখানে একটা সুনির্দিষ্ট বিষয়কে আমরা ইন্ডিকেট করেছি, একটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এই বিষয়টা শুধু সুনির্দিষ্ট নয়, এটা হলো এই সময়ের আলাপ, এটা এই সময়ের ক্রাইসিস অনেক, শুধু ক্রাইসিসও না, এটা এই সময়ের এমন ক্রাইসিস যেটাকে অগ্রাধিকারের ভিত্তিতে যেটাকে চিহ্নিত করা উচিত। ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষ। যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম বিদ্বেষের যথাযথ ক্রিটিক আমরা করব না, যতক্ষণ পর্যন্ত ইসলাম বিদ্বেষের চলমান ইসলাম বিদ্বেষের এই স্বরূপ আমরা যতক্ষণ উন্মোচিত করব না, তার কারণগুলো কি সেগুলো আমরা বোঝার চেষ্টা করব না, এবং এর প্রতিকার কিভাবে হতে পারে তার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের উপলব্ধিতে হাজির করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের জাতি বিনির্মাণ, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন অনেক দূরে থেকে যাবে। সময়ের স্বল্পতা আর বিষয়টা যতটা সেমিনারে গতানুগতিক বক্তব্য, তার চেয়ে এটা বেশি বোঝাপড়ার বিষয়। আসলে এটা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কিছু বই সৌদি আরবে নিষিদ্ধ হয়েছে। সে সমস্ত বইয়ের মধ্যে একটা উল্লেখযোগ্য বই হলো ইলাল ইসলাম মিন জাদিদিন, যে আবার তোমরা ইসলামের দিকে প্রত্যাবর্তন করো। এবং ওই বইয়ের মধ্যে
যদি এই বইটা আমার পড়া হয়েছিল আজ থেকে কমপক্ষে 30 বছর আগে, কমপক্ষে 30 বছর আগে। তো এই বইয়ের একটা চ্যাপ্টার হচ্ছে রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিন লাহা। আপনারা অনেকে জানেন, অবশ্যই জানেন আপনারা অনেকেই, সবাই এখানে শিক্ষিত। বর্তমানে ইসলাম বিদ্বেষের যে এক্সপ্রেশনগুলো আমাদের সামনে আছে, ইসলাম বিদ্বেষের যে চতুর্দিকের যে হাতছানি, চতুর্দিকের যে বিকাশ প্রকাশগুলো আমরা দেখতে পাচ্ছি, সকলে জানা আছে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে, কি হচ্ছে আমাদের সাংস্কৃতিক জগতে। যারা নিজেদেরকে সুশীল মনে করে তারা কি বলতেছেন, কি করতেছেন, সব কিছু আপনাদের রেকর্ডে আছে। এগুলো একটা একটা করে যদি আমরা উপস্থাপন করি, শুধু সেমিনার পুরো সময়টা এখানে চলে যাবে। ইসলাম বিদ্বেষের এক একটা নমুনা। এখন এটা হচ্ছে কি জন্য, এই ইসলাম বিদ্বেষের এত স্পর্ধা, এত সাহস, এটা কোত্থেকে আসলো? এটার জন্য আমাদেরকে শত বৎসরের ইতিহাসে একটু ফিরে যেতে হবে। আমরা অনেক সময় ক্রাইসিসকে রাজনৈতিকভাবে মূল্যায়ন করি। আসলে আমাদের বাংলাদেশের ক্রাইসিসের মূল জায়গা কিন্তু রাজনৈতিক জায়গাটা না। আমাদের ক্রাইসিসের জায়গাটা হচ্ছে একদম সামাজিক জায়গাটা, এবং আরো পিছনে গেলে ইন্ডিভিজুয়াল জায়গাটা। আমাদের ক্রাইসিস জায়গাটাকে যদি আমরা বলতে পারি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে রাজনৈতিক জায়গার আগে যে জায়গাটা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক জায়গাটা, ওই জায়গা। আপনারা কয়জন লোকের নাম শুনতেছেন যাদের উপর আমরা ইসলাম বিদ্বেষের অভিযোগ দিচ্ছি? এই বর্তমান গভর্নমেন্ট আসার পরেও যে সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে, তাদের স্বরূপ আপনাদের সামনে স্পষ্ট হয়েছে বিভিন্ন বিভাগে, শিক্ষা এবং সংস্কৃতি সহ বিভিন্ন জায়গা থেকে। তো আমার বাবা তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনের সময় একটা কথা বলেছিলেন। তখন আমরা হাটাজারি মাদ্রাসার ছাত্র, 1994 সাল, 94-95 সাল। শাহবাগ বিরোধী আন্দোলনে, হেফাজতের আন্দোলনের সময় আমরা তখন অনেক বয়স্ক, আমরা তখন পরিপক্কতা আমাদের মধ্যে আসছে। তখন আমরা অপরিপক্ক অবস্থায়, একদম ছাত্র অবস্থায় দাওরা পড়ি। তখন ঠিক শাহবাগ বিরোধী যে হেফাজতের জাগরণ, ঠিক সেরকম একটা জাগরণ কিন্তু আমরা যখন দাওরা পড়ি তখন কিন্তু আমরা দেখেছিলাম, এবং তসলিমা নাসরিনকে বিতাড়িত হতে হয়েছিল। তখন স্রোতের বিপরীতে আমার আব্বা বলেছিলেন যে ঘরে ঘরে তসলিমা নাসরিন। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বক্তব্য আপনি শুনে তাকে ইসলাম বিদ্বেষী হিসেবে টার্গেট করতেছেন, এই বয়ানটা কিন্তু আপনার বোনেরও, কিন্তু এটা আপনার ভাইয়েরও, এটা আপনার শিক্ষিত মামার। তার এই সেই যে মানসিকতা থেকে কথা বলতেছে, যে ওয়ার্ড ব্যবহার করতেছে, এই ওয়ার্ডগুলো কিন্তু ঘরোয়া পরিবেশে আপনার চাচাও কিন্তু ব্যবহার করতেছে, কিন্তু সেগুলো সমাজ আসতেছে না। হাজার হাজার নজির আমি দিতে পারবো আপনাদেরকে। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা প্রতিষ্ঠানে এইভাবে একটা নাস্তিক্যবাদের একটা চর্চা চলে আসছে অনেক আগে থেকে। এটা রিদ্দাতের সমস্যা। এটা এজন্য আমি, সময় কম, আমি কিছু নোট করছি এখানে। একেবারে আমার কাছে ইসলাম বিদ্বেষের কারণ, প্রথম কারণ যেটা, আমি কোনো রাজনৈতিক এবং কোনো রিয়েক্টিভ জায়গায় যেতে চাই না আমি। হ্যাঁ, যে আমাদের বড় বড় সংগঠন আছে, আমি একটা সংগঠনের দায়িত্বে আছি, হেফাজত ইসলামের। আমি একদম ওই জায়গা থেকে আমি বলবো না। আমার নিজের সংগঠন আছে, তার রাজনৈতিক কিছু বয়ান আছে এবং রাজনৈতিক কিছু রিয়েকশন আছে। আমি আজকে এখানে ওই রিয়েকশনের জায়গা থেকে আমি দাঁড়াই নাই। আমি তো যেন বাইতুল মোকাররমের গেট আছে, ওখানে দাঁড়াবো। আরো বড় বড় শাপলা চত্বর আছে, এখানে যাবো। ওখানে আমরা যখন যেতে হবে, যেভাবে যেতে হবে, কারণ রাজনৈতিক শক্তি প্রদর্শনের দরকার আছে আমাদের। কিন্তু তার আগে আমাদের সেমিনার হলে বোঝাপড়ার ব্যাপার স্যাপার আছে, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝতে হবে। প্রধান কারণ হলো ইসলাম বিদ্বেষের, সেটা হলো গণকারণ, একেবারে গণকারণ, এবং এটা ঐতিহাসিক কারণ, এবং এটা সামাজিক কারণ। আমি কয়েকটা শব্দ বলছি। এটা মূল কারণ, এটা সামাজিক কারণ, এটা ঐতিহাসিক কারণ। সেটা হলো ইসলাম সম্পর্কে মূর্খতা। ইসলাম সম্পর্কে মূর্খতা। এই দেশের যে একাডেমিক অবস্থা, এখানে অনেক আমাদের আলহামদুলিল্লাহ বিদ্বান ভাইরা আছেন, জ্ঞানী ভাইরা আছেন, ওনাদেরকে আমরা অনেক সম্মান করি, ভালোবাসি। ওনারা জেনারেল ইনস্টিটিউশন থেকে উঠে আসছেন। আপনারা নিজেরাই বলেন
যে একাডেমিক যে মানদণ্ড, আন্তর্জাতিক যে মানদণ্ড, বাংলাদেশের কোনো জায়গায় সে আন্তর্জাতিক মানে কি বাংলাদেশটা উত্তীর্ণ? আর আপনি মেডিকেল সায়েন্স বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, অর্থনীতি বলেন, একাডেমিক জায়গাগুলো ওনারা আমাদেরকে বলছে মোল্লারা খ্যাত আর অশিক্ষিত, ব্যাকডেটেড। ঠিক আছে, হুজুরা ব্যাকডেটেড, অশিক্ষিত, হুজুরা সমাজ থেকে অপাংতয়, হ্যাঁ, অথবা কুমমণ্ডক। তো এখানে চুয়েট বুয়েটের আপনার অন্যভাবে নেবেন না কথাটা। সেকুলার ফরম্যাটে যেহেতু রাষ্ট্রটা গঠিত হয়েছে এবং সেকুলারদের হাতেই কিন্তু এটা রয়েছে। তো এখানে আমি এমন কিছু ভাই দেখতে পাচ্ছি যারা একদিকে ইসলামকে ধারণ করে, অন্যদিকে তারা আধুনিক শিক্ষা শিক্ষিত। বাংলাদেশটা এদের হাতে দিয়ে দিলে 10 বছর পুরো বাংলাদেশ পাল্টে দেবে একবারে। তো এখন যে সেকুলার ফরম্যাটে বাংলাদেশটা চলতেছে, পাকিস্তান, বাংলাদেশ, জর্দানের যে অবস্থা, এটা একাডেমিক মানদণ্ড তারা উত্তীর্ণ না। আমি এটা বলতে চাচ্ছি, ইসলাম বিদ্বেষের কোনো একাডেমিক মানদণ্ড নাই এদের, ইসলাম বিদ্বেষের কোনো একাডেমিক স্ট্যান্ডার্ড নাই। এটা নিছক মূর্খতা থেকে আসতেছে। আপনি বড় বড় লাইব্রেরিতে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আপনি যে মেলাগুলোতে যাবেন, সেকুলার বই মেলাগুলোতে যাবেন, কোনো প্রোডাক্টিভ মৌলিক গ্রন্থ আপনি খুঁজে পাবেন না, খুব কম খুঁজে পাবেন। ওখানে পাবেন ভুয়া কবিতা, তারপরে মানহীন নাটকের আর গল্পের বই। আপনি মানসম্মত হাই স্ট্যান্ডার্ড কোয়ালিফাইড এরকম একাডেমিক ইয়ে তবে যদি আপনি পাবেন না। তো যাদের নিজস্ব একাডেমিক জায়গাটাই দুর্বল, যারা পাশ্চাত্যের নিজেদেরকে অনেক বড় যারা অনুসারী মনে করে, যারা এখনো তাদের সমকক্ষতা তারা লাভ করতে পারে নাই, এই একাডেমিশিয়ানরা ইন্ডিয়ার সমকক্ষতা লাভ করতে পারে নাই, ইউরোপ আমেরিকার কি করবে তারা? তো এবার বুঝে নেন, যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এত দুর্বল, এদের ইসলাম বিদ্বেষের বয়ানটাও আর কত শক্তিশালী হবে? তো এদের প্রতি আহ্বান থাকবে যে এরা যেন পড়াশোনা করে। আমি নাম নিতে চাই না, আমি ইমিডিয়েটলি একজনের কাছে গিয়েছি, আহমদ রফিক ভাই জানেন তো, বলতেছে আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব। এই যে তুমি কথা বলতেছো, এই তো আল্লাহ কথা বলতেছে, এই খলিফা তুমি, এটা মারফত বলতেছে। আমি বললাম যে শেখ হাসিনার উনি আবার ফেসিজম বিরোধী, আবার ফেসিজম বিরোধী অনেক বড় গুরু। তাহলে হাসিনা যেটা মানুষকে মারছিল, আল্লাহ হাসিনার বিদ্যুৎ দিয়ে আল্লাহ মারছিল মানুষগুলোকে, এটাও মারফতি কথা। হ্যাঁ, উনি কিন্তু তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে গেছেন বলার পরে। আমি দুঃখের সাথে বলতে চাই যে এটা আসলে একটা গ্যাপ আছে ওনাদের, ইসলাম বিদ্বেষের জায়গাটা, সেটা তো পড়াশোনার জায়গাটা, একাডেমিশিয়ানদের পড়াশোনা করতে হবে। আর আমাদের যারা সামাজিক, আমাদের ভাই বোনরা আছেন সামাজিকভাবে যারা আমাদের, এরা হচ্ছে অজ্ঞতার জায়গা থেকে এবং একটা ট্রেডিশনাল জায়গা থেকে তারা এটা করে আসতেছেন। এই জন্য এই রোগটাতে আমরা চিহ্নিত করতে পারি কিভাবে মূর্খতা থেকে দূর করা যায়। তো সোশ্যাল অ্যাক্টিভিটিস ফোরাম যেটা আছে, আমি মনে করি এটা লাগাতার যদি কর্মসূচিগুলো আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ আজিজ, এটা আমি আজকে এটার সাথে আমি একত্র পোষণ করতেছি এবং আপনাদের সকলকে বলবো এই প্ল্যাটফর্ম আপনার কাজ করার জন্য, এবং এখানে আলমুল আমাদের সাথে সমন্বয় থাকবে। একটা হাদিস আপনার সবসময় মনে রাখবেন, খিয়ারকুম ফিল জাহিলিয়া খিয়ারকুম ফিল ইসলাম ইযা ফাকুহু। জাহিলিয়ার জমানায় যারা এলিট ছিল, জাহিলিয়ার জমানায় যারা মেধাবী ছিল, জাহিলিয়ার জমানায় যারা সমাজের নেতৃত্ব যারা হাতে ছিল, দ্বীনের বুঝ যখন আসবে তারাই কিন্তু দ্বীন এসে আবার সে নেতৃত্ব তারাই কিন্তু দিবে। ইসলামে যারা এসেছিলেন, হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর, ওসমান, সাদ এবং সাদ বিন মুআজ, আনসারীদের মধ্যে বলি, মুহাজিরদের মধ্যে বলি, জাহিলিয়ার মধ্যে যারা লিডারশিপের জায়গায় ছিলেন, চিন্তার জায়গা ছিলেন, মেধার জায়গা ছিলেন, ওরাই কিন্তু ইসলামের বুঝ নিয়ে তারাই কিন্তু সেই ইসলামকে তারা নেতৃত্ব দিয়েছেন। এখানে আপনারা যারা আছেন আমার প্রিয় অডিয়েন্স, এখানে অনেক অধিকাংশ এখানে শিক্ষিত যারা আধুনিক ইনস্টিটিউশন আছেন, আপনার এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একটা লড়াই আমরা বাংলাদেশে শুরু করি। সেই লড়াইটা হলো যে মূর্খতাকে দূর করা, অজ্ঞতাকে দূর করা। প্রচুর পড়াশোনার দরকার আছে। কোরআনকে যদি আমরা মনে করি যে এটা একটা গতানুগতিক একটা নেগেটিভ, গতানুগতিক একটা বয়ান, এটা আমাদের শিক্ষিত সমাজের একটা মানসিক রূপ। তো এটা অনেক বড় এজেন্ডা, কিভাবে মূর্খতাকে দূর করা যায়, এটা অনেক বড় ব্যাপার স্যাপার। এটার জন্য আমাদেরকে দুটো লেভেলে কাজ করতে হবে। দেখেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে প্রফেসর হয়ে যে বক্তব্য দিচ্ছেন এবং সামাজিক প্রতিনিধিত্বর জায়গা থেকে, তখন সে মিডিয়াতে আসতেছে।
এটা কিন্তু তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু হয়ে আসছে, কিন্তু এরকম পারিপার্শ্বিকতা থেকে তৈরি হয়েছে। আমি যে মেসেজটা দিতে চাচ্ছি এখানে আপনাদেরকে, সেটা হলো ইসলাম বিদ্বেষকে আজকে যে আমরা টার্গেট করেছি, এটা মনের দুঃখ থেকে, আমাদের মনের পেন থেকে, যে এইভাবে এই কথাগুলো আসতেছে ইসলামের বিরুদ্ধে। তো এর ক্ষেত্রটা কিন্তু একটা পারিপার্শ্বিক জায়গা থেকে উঠে আসছে। এটা যতক্ষণ আমরা গোড়াতে মেহনত করবো না, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা তর্কে ডাক দিতে পারি যে একদিকে আসিফ আদনান থাকবে, হ্যাঁ, শক্তি ভাই থাকবে, আমরা থাকবো, আরেকদিকে ওদের 3-4 জন থাকবে। এটা কিন্তু হবে উপরিতলার একটা সলিউশন, এবং এটা থেকে অনেক এই সেলিব্রিটিজম এখানে থাকবে, এখানে মানে এটা নিয়ে খুব প্রচার হবে, কিন্তু এটা ক্রাইসিসকে কিন্তু এটা সলিউশন করবে না। এটাও একটা সলিউশন, কিন্তু এটা প্রথম সলিউশন না। প্রথম সলিউশনটা হলো একবার গভীর শিকড় থেকে, সামাজিক জায়গা থেকে। এই জন্য আপনি স্কুলগুলোকে টার্গেট করেন। এই স্কুলগুলোকে স্কুল থাকবে, কিন্তু ইমানের জায়গা থাকতে হবে। এটা কলেজ মাদ্রাসা হবে না, কিন্তু কলেজে তৌহিদের চর্চাকে মৌলিক করতে হবে। বিশ্ববিদ্যালয় থাকবে। আমরা কখনো বলছি না এখন এই নাস্তিকরা, বাংলাদেশের অশিক্ষিত নাস্তিকরা, এরা বলতে চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা কি শব্দ? এটা মাদ্রাসা কি কোরআন শরীফে আছে নাকি শব্দটা? আমরা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করবো না, আমরা ইমানের প্রতিষ্ঠান কায়েম করবো। আমরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইমানের কেন্দ্রে পরিণত হতে হবে, এবং এটা কেন্দ্র পরিণত করে ছাড়বো আমরা ইনশাল্লাহ আগামী 1 দশকের মধ্যে। আমরা আগামী 1 দশকের চ্যালেঞ্জ, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং অন্য বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানানোর চ্যালেঞ্জ নয়, অবশ্যই সেটা হচ্ছে ইমানের কেন্দ্রে পরিণত করার চ্যালেঞ্জ। সেটা হতেই হবে। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে এটাই হবে। তো এগুলো বলে আমাদেরকে আতঙ্ক তৈরি করা হয় যে মাদ্রাসা হয়ে যাবে, হুজুর হয়ে যাবে, মোল্লা হয়ে যাবে। 2 নম্বর বিষয়টা হলো ইসলাম বিদ্বেষের একটা একাডেমিক জায়গাও আছে। আগে যেটা বলছি সেটা তো একাডেমিক জায়গা না, সেটা পারিপার্শ্বিক জায়গা, সামাজিক জায়গা, সাংস্কৃতিক জায়গা, ঐতিহাসিক জায়গা। আর একটা হলো যেটা ইসলাম বিদ্বেষের ক্ষেত্র তৈরি হচ্ছে, সেটা ইস্তেশরাকের মাধ্যমে, ওরিয়েন্টালিজমের মাধ্যমে। এই লড়াইটা যারা এখানে অডিয়েন্সে আছেন আপনাদের সবাই না, এই লড়াইটা হচ্ছে যারা একটু আপনাদের মধ্যে যারা সিনিয়র পার্সন, যারা তারা ইস্তেশরাকের বিরুদ্ধে, অর্থাৎ ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবিদ্যার বিরুদ্ধে বাংলাদেশ থেকে যে লড়াইটা করতে হবে। এখানে লেখা আছে শিরোনাম, কোথায় মানে আমাদের ব্যানারটা, এই অর্থাৎ বাংলাদেশে ইসলাম বিদ্বেষ লেখা আছে। এখানে শুধু ইসলাম বিদ্বেষ বলা হয়নি। শুধু ইসলাম বিদ্বেষ বললে এটা একটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওটা আলাপ করতাম, যেহেতু এখানে বাংলাদেশকে নির্দিষ্ট করা হয়েছে। বাংলাদেশে ইসলাম বিদ্বেষটা হচ্ছে কি পাশ্চাত্যের, পশ্চিমাদের কপি পেস্ট। ওদের পুরো জীবন ব্যবস্থাই হচ্ছে কপি পেস্ট, ওদের মূল্যবোধ বাইরে থেকে আনা। এই দেশের একাডেমির অবস্থা হলো সবকিছু বাইরে থেকে নিয়ে আসছে। এটা কলোনিয়াল একটা ব্যবস্থা। তো সুতরাং ইসলাম বিদ্বেষটাও তারা বাহির থেকে নিয়ে আসছে। অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সেকুলারিজম, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এটা যেমন ওরা বাইরে থেকে নিয়ে আসছেন, নিজেদের কোনো কিছু নেই, ঠিক ইসলাম বিদ্বেষটাও তারা বাইরে থেকে নিয়ে আসছেন। আমাদেরকে যে কাজ করতে হবে, একদম ইউরোপের মূল জায়গায় তাত্ত্বিক আঘাত করার শক্তি এখন আমাদের বাংলাদেশে ওই রকম মেধাবী লিটারেচার বা মেধাবী ব্যক্তিত্বের অনেক অভাব এবং প্রতিষ্ঠান তো নাই। আমরা যেটা করব যে কোন কোন ইউরোপীয় লেখাগুলো বাংলাদেশে ইস্তেশরাকের মাধ্যমে, ওরিয়েন্টালিজমের মাধ্যমে, প্রাচ্যবিদ্যার মাধ্যমে কি কি বইগুলো আসছে। আমার পারিবারিক কারণে আমরা চট্টগ্রাম এবং ঢাকাতে অনেকগুলো শিক্ষিত পরিবারের সাথে যুক্ত। আমি দুইটা পরিচয় দিচ্ছি আমি আপনাদেরকে, জাস্ট বোঝার জন্য কথাটা। যেমন ডক্টর মনিরুদ্দিন আহমদ খান, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের উনি চেয়ারম্যান ছিলেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। উনি আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয়, মারা গেছেন। উনি 100 বছর বয়সে তিনি ইন্তেকাল করছেন। কেমব্রিজের প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম সাহেব, উনি আমরা যে বাসায় এখন থাকি এটা ওনার বাসা। আসলে এটা আমরা ওনার থেকে সরকার থেকে লিজ নিয়েছি, সরকারের সাথে ওনাদের মামলা চলতেছিল, মাঝখানে সরকার থেকে লিজ নিয়ে হতে জায়গাটা আমাদের হয়ে গেছে। পরে ওনাদের সাথে আমাদের ছিল কিছু, এরপরে মোটামুটি জায়গাটা ওনাদের, একটা বড় অংশ ওনাদের। এরপর ওনাদের পরিবারের সাথে আমাদের একটা প্রথমে ছিল লেনদেনের সম্পর্ক, অর্থাৎ এটা মামলার সম্পর্ক ছিল দুই পক্ষের। পরে ওনাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, তাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক। উনি মারা গেছেন 2013 সালে, ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্টিফেন হকিং আপনার, আমি মনে করি ওনার বস মনে করছিলাম। তো উনি বললো যে না, উনি আমার বয়সে 2 বছর ছোট। তো দেখেন কত মানে হাই প্রোফাইল ব্যক্তিত্ব, কিন্তু চলে গেছে কাদিনীদের ওখানে। এখন ওনাকে ফিরবো কেমনে? আমি বললাম যে আঙ্কেল ওখানে যাওয়া যাবে না। তুমি বলছো না, সবাইকে উদার হতে হবে, তুমি উদার হবা, মানে আমারও সহ নিয়ে যাবে। আমি বললাম তো কিভাবে বোঝাবো, তোকে ভাষায় বুঝাইতে হবে। তো একটা শব্দ বললাম, আঙ্কেল এরা হচ্ছে
33 নম্বর দাঁত ইসলামের। 32 দাঁত হইলো ইহুদি খ্রিস্টান হইলো, তাও এটা একটা তাদের ইতিহাস ছিল, কিন্তু এটা কোনো ইয়ে নেই। একটা 6 ফিঙ্গার, এটা 6 নম্বর আঙ্গুল, এটা আপনি ওখানে যাওয়া যাবে না। ওনার এক আত্মীয় ছিল, ওনাকে নিয়ে বুঝাতে বুঝাতে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। আমি ওনার লাশ নিজের হাত দাফন করেছি। আমি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টর জামাল সাহেবের লাশ। এরা পড়াশোনা করে, রিয়েলাইজেশন আছে, জ্ঞানী, অহংকার নাই, বিজ্ঞানী। আমাদের ডক্টর ইউসুফ যেহেতু ওনাদের আমেরিকার কিছু পারপাস উনি সার্ভ করেন, সেজন্য উনি নোবেল পুরস্কার পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু জামাল সাহেব এরকম ছিলেন, হলে উনি অবশ্যই নোবেল পুরস্কার পেতেন, বিজ্ঞান পুরস্কার পেতেন। আমি জিজ্ঞেস করেছিলাম স্টিফেন হকিংকে আপনি নাস্তিক মনে করেন কিনা, তো অনেক চিন্তা করে বলতেছেন যে ওই রকম নাস্তিক না, সে তার মতো করে একটা একাডেমিক নাস্তিক। অর্থাৎ তোমরা বাংলাদেশে যে জাফর ইকবাল মার্কা খ্যাত নাস্তিক না, সে এটা বুঝতে চাইছেন উনি, নামটা নেন নাই, আমি এটা বুঝছি। তো তো আলহামদুলিল্লাহ আমি যখন দাফন করছি, ওনাকে একজন মুয়াহ্হিদ বানিয়ে, আমি বানাই না, আল্লাহ বানিয়েছেন, আমি দাওয়া দিয়েছি, আমি ওনাকে লাস্টে রেখেছি ওনার। তো এত বড় বড় ব্যক্তিদের যদি ইসলাম সম্পর্কে পড়াশোনার যদি অবস্থা হয়, এবার চিন্তা করুন। ডক্টর মনিরুদ্দিন আহমদ খান সাহেব চলে গেলেন দেওয়ানবাগে, ইনি চলে গেলেন, ওইদিকে ফিরেছে ওনাকে, ইনি গেলেন আবার দেওয়ানবাগে, এবার ওনাকে ই করতে হবে। উনি আবার অনেক প্রচন্ড মাত্রার বড় জ্ঞানী মানুষ, তো প্রচুর সময় দিয়েছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই আমাদের এই হাই প্রোফাইল এডুকেটেড শ্রেণী, এরা মারাত্মকভাবে ওনারা স্ট্রাক দ্বারা প্রভাবিত, ওর ইন্টেলিজেন্স দ্বারা প্রভাবিত। এখন আমি ইউরোপের এই সমস্ত লিটারেচার মোকাবেলা করার জন্য অনেক বড় ব্যবসা লাগবে, এগুলো কিছু বিষয় আছে আমাদের শেখদের বা আমাদের যারা ওস্তাদরা আছেন। বাংলাদেশে আমরা যেটা লড়াই করবো সেটা হলো প্রাচ্যবিদ্যার কোন কোন বইগুলো আমাদের সিলেবাসে আছে, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। হয়তো বইটা লেখছে বাংলাদেশের লেখক, কিন্তু সে ওদের ছাপ দিয়ে বইটা তৈরি করেছে। এগুলো একাডেমিক অ্যানালাইসিস আসতে হবে আমাদেরকে, এবং এটাকে চিহ্নিত করতে হবে, এই জায়গাতে আমাদের বাইর করতে হবে। আমার সময় শেষ হয়ে আসছে। আমার ভাইয়েরা, এটা 2 নম্বর কথা বললাম। 3 নম্বর কথাটা হলো, একটু কিছু মনে করবেন না, আমি ফল মানটি একটু কম বুঝি, সাদা সিধা মানুষ, আমার ব্যাগটা একটু দিতে হবে। এই থানবে আমার ব্যাগটার মধ্যে, এই ব্যাগের মধ্যে যতগুলো বই সবগুলো বই নিয়ে আসতে হবে। এটা বলে আমি শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। আমার এই ফ্ল্যাট ধরতে হবে, আমার দিনাজপুর যেতে হবে আজকে। তো 2013 সালে, এবার আমার 3 নম্বর পয়েন্ট, এটা আমার 2013 সালে আমরা একটা লড়াই করছিলাম। সবাই মনে করছে এই লড়াইটা একটা রাজনৈতিক লড়াই। আমার ভাইরা, এটা কিন্তু আসলে রাজনৈতিক লড়াই ছিল না, এটা ছিল এটা ছিল আসলে একটা আকীদার লড়াই ছিল। কিন্তু আমরা মানুষকে বুঝতে পারি না, এবং হেফাজত এটা মানুষকে বুঝতে পারে নাই। আর হাসিনাও মনে করছে তার গদির টানার জন্য মনে আমরা এটা করছি। আসলে এটা একটা আকীদার সংগ্রাম ছিল। আমরা একটা মূল জায়গায় হাত দিতে চেয়েছিলাম যে এই জাতি মোরতাদ হয়ে যাচ্ছে। এখানে মাঝখানে একটা কথা বলি, ইসলাম বিদ্বেষকে 2 ভাগে ভাগ করবেন। কিছু সচেতন ইসলাম বিদ্বেষী, এদের কোনো ক্ষমা নাই। আমি আজকে হিম্মত করে আল্লাহর ভরসা করে বলতে চাই, শাহরিয়ার কবিরের চূড়ান্ত পানিশমেন্ট হতে হবে। এই লড়াইটা আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ছেড়ে যাবেন না। আমি ইসলামের বিপক্ষে কিছু লিখি নাই, ইসলামের 12টা বাজায় বলতে আমি ইসলামের বিপক্ষে কিছু লিখি নাই। শুধু এরকম এসি রুমে এসে বসে শুধু দিনের কাজ হবে না, রাজপথে নেমে শাহরিয়ার কবিরের চূড়ান্ত শাস্তি না হওয়া পর্যন্ত। এটা আজকে যত ব্লগার বাংলা দেখতেছেন সবার পৃষ্ঠপোষক সে, যত নাস্তিক পৃষ্ঠপোষক, এবং সে শুধু একা না, আরো কিছু ঘুরঘুর করতেছে সাপের বাচ্চারা এখানে, সাপের ডিম, সাপের বাচ্চা, এবং বড় বড় অজগর সাপও আছে এখানে। এদের কিছু হচ্ছে না। এদের আমরা বলছি, রাষ্ট্রকে বলতে চাই, রাষ্ট্রের প্রচলিত আইনের সাথে যদি আমাদের একটা এই সুলহ হুদায়বিয়া টাইপের একটা অবস্থা আমাদের আছে, সেজন্য আমরা আইন হাতে নিচ্ছি না। কিন্তু শর্টকাটে অনেক বড় কথা বলে ফেলছি এখানে, আমরা আইন হাতে নিচ্ছি না। প্রচলিত আইনের ভিতরেই তাদের পানিশমেন্টের ব্যবস্থা আছে, এবং সেই পানিশমেন্ট তাদের আসতে হবে অবশ্যই। ছোট্ট ছোট বাচ্চাদেরকে ফেসবুকে তৌহিদের পক্ষে স্ট্যাটাসের জন্য সন্ত্রাস দমন আইন করে, মামলা করে হাজার হাজার যুবককে আপনার ভিকটিম বানিয়েছেন আপনারা। আর ইসলামের বিরুদ্ধে এত বড় বড় অজগরগুলো, এদের কিছুই হবে না, সেটা হতে পারবে না, সেটা হতে দেব না আমরা সেটা। এর জন্য আমাদের নতুন সংগ্রাম শুরু হবে। ইসলাম বিদ্বেষের বাংলাদেশে কোনো ঠাঁই হবে না, বাংলাদেশে হতে দেব না আমরা। রাজপথ কেউ ছাড়বেন না আপনারা, সবাই সচেতন থাকবেন, সবাই পাহারা দিবেন ইসলামের জন্য। তো একাডেমিক আলাপের পাশাপাশি 2013 সালে আমরা যেটা করেছিলাম 3 নম্বর, সেটা ছিল যে আমরা আকীদার মেসেজ দিতে চেয়েছিলাম। সেটা সরকার যখন গ্রহণ করতেছিল না, আমাকে দুর্বল ভাবতেছে, তখন আমরা একটা পলিটিক্যাল শক্তি হিসেবে আমরা সামনে এসে
আমরা আবির্ভূত হয়েছি যে না, আমাদের শক্তি শাহবাগিজমের চেয়ে আমাদের শক্তিটা অনেক বেশি, আমাদের শক্তিটা। তো সেই সময় আমি এই বইটা তৈরি করেছিলাম, এই ইসলাম বিদ্বেষী নাস্তিকবাদের ব্লু প্রিন্ট। এখানে জাস্ট ওদের যে স্ক্রিনশটগুলো বিভিন্ন এগুলো দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের এগুলো আমি এখানে তুলে ধরছি। এবং ইসলাম বিদ্বেষের দুটো জায়গা, একটা হলো এই সাংস্কৃতিক জায়গা যেটা শাহবাগিজম বা অন্য এদের মতো জায়গাগুলো। ইসলাম বিদ্বেষের আরেকটা জায়গা যেটা হচ্ছে পলিটিক্যাল জায়গা, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সেই সময় আমরা দুটো নেগেটিভে তৈরি করছি, যে ইসলাম বিদ্বেষের সাথে আমরা সাংস্কৃতিক লড়াই করব, আবার আওয়ামী লীগের ব্যাপার আমরা, এই বইটার নাম হচ্ছে ভারত আওয়ামী লীগের ইসলাম ও মুসলিম বিদ্বেষের কারণ। এই বইটা আমাদের নিজেদের তৈরি করা বইটা, লুকিয়ে লুকিয়ে বইটা প্রচার করতাম আমার ফাঁসি চাই বইয়ের মতো, ঠিক আছে। আবার এই বইটা ইনশাল্লাহ বাজারে আনা হবে ইনশাল্লাহ। সিয়ানের মালিক আহমদ রফিক সাহস করলে আমি দিব, উনি ওনার মতো সম্পাদনা করে স্বাধীনতা দিত, এই বইটা আনার দরকার। এখানে একেবারে পলিটিক্যাল ইসলাম বিদ্বেষ, এদের ভারত আওয়ামী লীগের যৌথ ইতিহাস, ইসলামের বিরুদ্ধে আমাদের কি কি কারনামাগুলো আছে এখানে। এমন কথা শেষ করে দিচ্ছি, 4 নম্বর পয়েন্ট, সেটা হলো এই লড়াইটা অনেক গভীর। ইসলাম বিদ্বেষটা নিছক এটা সাংস্কৃতিক রাজনৈতিক বিষয় না, এটা একটা সামরিক আকারও কিন্তু ধারণ করতে যাইতে পারে আগামী দিনে। এই অঞ্চলে ইসলাম বিদ্বেষের সাথে দুটো শক্তি জড়িত আছে। আমার এই বইটাতে আমি লিখছি এগুলো সরাসরি ইহুদিরা যুক্ত আছে, এটা বাংলাদেশের এই ইসলাম বিদ্বেষের কার্যক্রমগুলোর সাথে। ইহুদি অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক এনজিও যুক্ত। এগুলো আমাদের এখানে বিজ্ঞ আলোচকরা ইনশাল্লাহ অনেক চমৎকার করে বলবেন, আমি আশা করি অনেক ভালো করে বলবেন। এরা সরাসরি তারা এটা যুক্ত, এবং ভারত এখানে যুক্ত। ইসলাম বিদ্বেষের যে লড়াইটা আমরা এখানে করতেছি, এই লড়াইয়ের মধ্যে কিন্তু আপনাকে শত্রু মিত্র আপনাকে টার্গেট করতে হবে। আপনাকে এটা শুধু দেশীয় পরিমণ্ডলে যদি আমি এটা মনে করি, এটা সমস্যা, অনেক বড় বিপদ হবে এটা। আমি তো প্রাচ্য বিদ্যার যে কথাটা বলেছিলাম, এটা একাডেমিক জায়গা থেকে, এখন হচ্ছে এটা কূটনৈতিক কনস্পাইরেসি জায়গা থেকে বলতেছি কথাটা। কূটনৈতিক কনস্পাইরেসির মাধ্যমে ভারত সরাসরি বাংলাদেশে ইসলাম বিদ্বেষের বিভিন্ন এই উপাদানগুলোর সাথে ভারত যুক্ত এবং ইসরায়েল যুক্ত। এটা আমি তথ্য নিয়ে আমি বলতেছি কথাটা, ওই পরিমাণ তথ্য আমার কাছে আছে যেটাও তারা ভারত সরাসরি যুক্ত। আমরা মনে করি এলজিবিটি বা অন্যান্য এগুলো আমেরিকার প্রজেক্ট। আসলে এখানে একটু আমাদের একটা অবজারভেশন আছে, এগুলো আমেরিকার সরাসরি প্রজেক্ট আমার মনে হয় না। এগুলো হলো আমেরিকার একটা ডিপ স্টেট আছে, অর্থাৎ ডিপ স্টেট আপনারা অনেকে বুঝতেছেন, এটা একটা দেশের ভিতর একটা দেশ, যেমন ধর গোয়েন্দা সংস্থা বা থিঙ্ক ট্যাঙ্ক। এই এজেন্ডাগুলো হলো মূলত আমেরিকাকে চালায় কিন্তু এরা। এই জন্য বড় বড় বিভিন্ন বিষয়গুলোর আলোচনা এখানে হয়েছিল, যেগুলো কারা মুসলমানদের কাজ, ইহুদিদের কাজ, এদেরকে চালাচ্ছে একটা অপশক্তি। বাংলাদেশে এই সমস্ত এই যে ব্রাক ট্রাক যত কিছু বলেন, এগুলো শুধু আমেরিকা যুক্ত তা না, এটা ভুল হবে। আমেরিকা যুক্ত, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট একটা নিরীহ একটা প্রতিষ্ঠান, আমেরিকার এই যে কি বলে এটা হোয়াইট হাউস একটা নিরীহ প্রতিষ্ঠান। এদেরকে চালাচ্ছে কিন্তু ইহুদিবাদীরা চালাচ্ছে এদেরকে। আমি 2007 সালে কাতার গিয়েছিলাম। কাতার হচ্ছে র্যান্ড কর্পোরেশনের হেডকোয়ার্টার মুসলিম বিশ্বে, এখন অনেক বড় সাংবাদিক আমার পরিচয় আছে এখনো। তো ওখানে আমি বাজার ঘাটতে হাঁটতে একটা বই পেলাম আরবিতে, বইটা আমি নিয়ে আসছি। ওই বছরের র্যান্ড কর্পোরেশন তাদের মডার্ন ইসলামপন্থা তারা ম্যানিফেস্টো ঘোষণা করছিল, এবং সেটা আমি বাংলা করে 2007 সালে, 17 সাল না 2007 সালে আমি এটা অনুবাদ করে আমি আমার একটা পত্রিকা আমি দিয়ে ফেলছিলাম। কিন্তু তখন পাঠক ছিল কম, এরকম জাগরণ বাংলাদেশে তখন ছিল না। আমরা ইনশাআল্লাহ ইসলাম বিদ্বেষ যে চক্র, এই চক্রের বিরুদ্ধে আমরা এখন লড়াই সফলভাবে করতে পারবো, যেহেতু আমাদের অডিয়েন্স তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের কাফেলা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, সব জায়গায় আমাদের সমস্ত বিশ্ববিদ্যালয়ে সব জায়গায়। এই লড়াইটা অনেক সহজ আমার ভাইরা। এই মুহূর্তে আপনি যদি শুয়ে পড়েন তাহলে হেরে যাবেন আপনি, কিন্তু এটা বহু বছর মাসুল দিতে হবে আপনাকে। আরো কিছু কথা ছিল, আমার একদম সময় নেই, আমি যতটুকু পারছি খুব এই হৃদয় থেকে কথাগুলো বলছি। এই ফাইটটা ইনশাল্লাহ আমাদের ভাইয়েরা একাডেমিকভাবে একটু জমাবেন। এই ফাইট একে যুগপৎ আমাদেরকে বুদ্ধিভিত্তিক রাজনৈতিকভাবে আমাদেরকে